মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখব কিভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে এই ভয়াবহ সংঘাত দানা বেঁধে উঠল আর এর পরিণতি ঠিক কী হতে চলেছে। আমাদের এই ধরনের রিপোর্টিংকে সমর্থন করতে চাইলে অবশ্যই এই প্রচেষ্টাটিকে উৎসাহিত করবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি ঘটনার গভীরে যাওয়া যাক। হ্যাঁ, ঠিক এই দিনেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ হামলা চালায়, যার কোড নেম ছিল অপারেশন এপিক ফিউরি। এই একটা পদক্ষেপই পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে, যার আজ থেকে সম্ভবত পুরো বিশ্ব বাঁচতে পারবে না। আক্রমণের শুরুটা হয় ইসরায়েলের হাত ধরে তেহরানের স্থানীয় সময় সকাল ঠিক 8:10 আর এর ঠিক পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি আর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একযোগে হামলা শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো অঞ্চলটা একটা চরম অনিশ্চিততার মধ্যে ডুবে যায়। প্রথম আক্রমণের লক্ষ্যটা ছিল খুবই পরিষ্কার, ইরানের শাসন ব্যবস্থার মাথাটাকেই অকেজো করে দেওয়া। তাদের গোয়েন্দা, প্রতিরক্ষা, এমনকি সর্বোচ্চ নেতার বাসভবনের মতো জায়গাগুলোকে টার্গেট করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, তাদের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমকে পুরোপুরি ভেঙে দেওয়া, যাতে তারা কোনো পাল্টা জবাবই দিতে না পারে। এই বিধ্বংসী হামলার পর ইরান বলতে গেলে পুরো বিশ্ব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভাবুন তো, ইন্টারনেট সংযোগ নেমে আসে মাত্র 4%। দেশটার ভেতরে একটা ভয়ঙ্কর ইনফরমেশন ব্ল্যাকআউট তৈরি হয়। ফলে ইরানের ভেতরের আসল পরিস্থিতিটা কি তা জানা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তাদের তরফ থেকে যে দ্রুত আর শক্তিশালী পাল্টা আক্রমণটা আসে, তাতে এটা পরিষ্কার হয়ে যায় যে তারা এই ধরনের পরিস্থিতির জন্য একদম প্রস্তুত ছিল। অপারেশন ট্রু প্রমিস 4 নামে এই পাল্টা হামলা শুরু করে তারা বুঝিয়ে দিয়েছে এই যুদ্ধ একতরফা হবে না। ইরানের পাল্টা হামলাটা ছিল খুবই গোছানো আর বিশাল আকারের। তাদের মূল টার্গেট ছিল মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। বাহরাইন, ইউএই, কাতার সহ মোট 5টা দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। দেখুন, বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটা, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর মানে হল আন্তর্জাতিক যাতায়াত আর ব্যবসা বাণিজ্যে এক বিরাট সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড়সড় একটা ধাক্কা দেবে। এখন আসল প্রশ্ন হল, পরিস্থিতিটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেল কিভাবে? এই যুদ্ধটা কি আসলে হঠাৎ করে শুরু হলো, নাকি এর পেছনে বছরের পর বছর ধরে চলা চাপা উত্তেজনা কাজ করেছে? চলুন এর পেছনে কারণগুলো একটু খুঁজে দেখা যাক। গত 1 বছরের ঘটনাগুলো যদি আমরা এক এক করে দেখি, তাহলে পুরো ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। প্রথমে জুনে আমেরিকার হামলা, তারপর জানুয়ারিতে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ, আর সবশেষে ফেব্রুয়ারিতে জেনেভায় শান্তি আলোচনার চূড়ান্ত ব্যর্থতা। এই ঘটনাগুলোই আসলে দুই পক্ষকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। যে কোনো যুদ্ধেরই একটা প্রকাশ্য কারণ থাকে, আর থাকে কিছু গোপন রাজনৈতিক হিসাব নিকাশ। মার্কিন প্রশাসন যা বলছে তার আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? চলুন এই যুদ্ধের পেছনের সম্ভাব্য রাজনৈতিক খেলাটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো কাগজে কলমে আমেরিকার লক্ষ্য হল ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করা, কিন্তু অনেক বিশ্লেষকই মনে করছেন এর পেছনে ট্রাম্প আর নেতানিয়াহু দুজনেরই গভীর রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। হতে পারে এটা নিজেদের দেশে কেলেঙ্কারি থেকে জনগণের নজর ঘোরানোর একটা চেষ্টা, যাকে অনেক সময় ওয়াগ দ্য ডগ পরিস্থিতিও বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই কথাটা কিন্তু সেই সন্দেহটাকেই আরও জোরালো করে। তিনি সরাসরি বলছেন যে বাইরের শক্তি, বিশেষ করে ইসরায়েল, নিজেদের সুবিধার জন্য আমেরিকাকে এই যুদ্ধে নামতে বাধ্য করেছে। এটা হয়তো তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটা উপায়। আচ্ছা, রাজনীতির খেলা যাই হোক না কেন, এর ফলটা কিন্তু ভোগ করতে হবে পুরো বিশ্বকে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক স্থিতিশীলতা সবকিছুতেই এর একটা গভীর ছাপ পড়বে। চলুন দেখি এর সম্ভাব্য বৈশ্বিক ফলাফল কী হতে পারে। যুদ্ধের খবর আসতেই বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে গেছে। দাম এর মধ্যে 20% বেড়ে গিয়েছে। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়।
ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $120 গিয়ে ঠেকতে পারে। আর তেমনটা হলে একটা ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়ে যাবে। সবচেয়ে বড় বিপদটা হলো এই সংঘাত খুব সহজেই একটা বড় আকারের আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। একদিকে সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলো আমেরিকার পক্ষে, অন্যদিকে ইয়েমেনের হুথিরা ইরানের পক্ষে নেমে পড়েছে। এই বিভাজনটা পরিস্থিতিকে আরও জটিল আর বিপজ্জনক করে তুলছে। আর পেন্টাগনের এই ঘোষণাটা শুনলে ভয়টা আরও বেড়ে যায়। তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এটা কয়েক দিনের ব্যাপার নয়, বরং এটা একটা লম্বা সময়ের, বহুদিন, বহু সপ্তাহের অপারেশন হতে চলেছে। এর মানে হলো এই অঞ্চলের ভূ-রাজনৈতিক মানচিত্রটাই হয়তো চিরদিনের জন্য বদলে যেতে পারে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হলো, এত বড় হামলার পরেও ইরানের নেতৃত্ব আর কমান্ড সিস্টেম কি এখনও কাজ করছে? তাদের সর্বোচ্চ নেতা কি দেশ পরিচালনার মতো অবস্থায় আছেন? এই সংঘাতের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই এর উত্তরের ওপর নির্ভর করছে। দ্বিতীয় প্রশ্নটা হলো ইরানের বাকি সামরিক শক্তি নিয়ে। এত কিছুর পরেও তাদের হাতে এখনও 2000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল আছে বলে ধারণা করা হয়। এই বিপুল পরিমাণ মিসাইল দিয়ে তারা কি আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পাল্টা হামলা চালিয়ে যেতে পারবে? আর সবশেষে যে প্রশ্নটার ওপর হয়তো সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করছে, সেটা হলো ইরানের সাধারণ মানুষ নিয়ে। এই বিদেশি আক্রমণ কি তাদের সরকারের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ করে তুলবে, নাকি জাতীয়তাবাদের টানে তারা সব বিভেদ ভুলে সরকারের পেছনেই এসে দাঁড়াবে? এই একটা প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে এই সংঘাতের শেষটা কেমন হবে আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে।